আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি শুধুমাত্র একটি বিষয় নিয়ে কথা বলবো। যে বিষয়টা আমাদের অত্যন্ত জরুরি, নিজের জীবন থেকে শুরু করে সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত কার্যকর। সেটা বোঝার জন্য আমরা একটা পিছনে যাব। ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো এরপরে। দেখেন এখানে বন্ধু এবং কি শত্রু, এটা ক্যাপসুল। আমাদেরকে যদি বলা হয় ইনি এই ক্যাপসুল, এটা অর্থাৎ এই বন্ধু, এই ব্যক্তিটা আপনার বন্ধু। এই যে ক্যাপসুল খাওয়ানো হয়েছে, অর্থাৎ এরকম একটা আপনার মাথার ভিতরে, আমার মাথার ভিতরে ঢুকানো হয়েছে, সে আমার বন্ধু। তখন আপনি পুরো জীবন তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। যখন আমাকে আপনাকে শত্রু হিসাবে এই ক্যাপসুল খাওয়ানো হয়েছে, অর্থাৎ এরকম বলা হয়েছে, আমি বিশ্বাস করেছি ইনি আমার শত্রু। তাহলে এই শত্রু এটা পুরো জীবনেই যদি আপনার ভালো কিছু করে, তবুও সে আপনার শত্রু। এই বন্ধু পুরো জীবনেও যদি আপনার শত্রুমি করে, ক্ষতি করে, তবুও সে আপনার বন্ধু। কারণ কেন বলেন তো? কারণ আপনি জানেন সে আপনার বন্ধু। আর আপনি জানেন সে আমার শত্রু। এখন ভালো কাজ করুক, মন্দ কাজ করুক, একটা মানুষকে যখন একটা ক্যাপসুল খাওয়ানো হয় এই রোগের জন্য, সে ক্যাপসুলটা কাজ করবে কি করবে না এটা আসতেছে পরে। কিন্তু আপনার মনের বিশ্বাস এই ক্যাপসুলটা আমার ভালো করবে। এটা দিয়েই পুরো জীবন আমাদেরকে দাসত্ব পরিণত করেছে। আমি একটু এই জিনিসটা বোঝার জন্য এখানে ২ টা বিষয় লিখেছি, খেয়াল করুন। দেখেন এ এবং কি বি, ২ জন ব্যক্তি। তৃতীয় এক পক্ষ এসে একে বলছে, "তোমার নামে বি অমুক, অমুক কথা বলেছে, তোমার বিরুদ্ধে কথা বলেছে বা এমন একটা কথা বলেছে যার সম্মানহানি হয়।" হুম? অর্থাৎ তৃতীয় একটা পক্ষ এসে বির নামে কি কথা বলছে? একটা মিথ্যা অপবাদ দিয়েছে একে। এখন এর মাথার ভিতরে সবসময় ঘুরপাক খাচ্ছে, কেন আমার বিরুদ্ধে এটা করেছে? আমি কি করেছি? সে আমার শত্রু। তাহলে তৃতীয় একটা পক্ষ এসে বীর নামে মিথ্যা কথা যখন বলেছে, তার মাথার ভিতরে ঢুকে আছে সে আমার শত্রু। তখন একটা অনুষ্ঠানে যখন গেলেন, অনুষ্ঠানের মধ্যে বক্তব্য দিতে উঠেছেন মিস্টার এ, যেকোনো একটা অনুষ্ঠানে। তো নিচের সারির মধ্যে ১ম সারির এক কোণায় মিস্টার বি বসে আছে। বি কিন্তু এ সমস্ত কিছুই জানে না। যখন বসে আছে স্টেজের উপরে, যখন সবাই বসছে, সেখানে এও বসছে বক্তব্য দিবে। তখন মিস্টার এ বি কে দেখেছে। বি কে দেখার পরে তখন তার মাথার ভিতরে এই কথাটা মনে পড়েছে। তখন সে কি করছে? সে মনে, মনে ভাবতেছে, আমার নামে যে মিথ্যা কথা এমন একটা কথা বলেছে, কেন বলেছে? এটা চিন্তা করার পর সে ভাবলো, দেখি তার দিকে একটু তাকিয়ে দেখি সে কি সত্যি আমার নামে এরকম বলেছে? মানে এখন পরীক্ষা করতেছে। কেমন করে পরীক্ষা দেখেন? পরীক্ষাটা হচ্ছে, বির দিকে কিছুক্ষণ এমন করে তাকালো একবার। বি তার দিকে তাকালো। চোখে, চোখে যখন হলো, এটা স্বাভাবিক মনে হয়েছে, বি স্বাভাবিকভাবে এটা দেখতেছে। একজন একজন দিকে তো দেখতেই পারে। কিন্তু সে কিছুক্ষণ পর বি খেয়াল করলো এমনভাবে তাকাচ্ছে যেন তাকে খেয়ে ফেলবে। এখন মিস্টার বি চিন্তা করতেছে আমার দিকে তাকাচ্ছে কেন? তখন মিস্টার বিও তার দিকে ঠিক একই ভঙ্গিতে তাকিয়ে আছে। তখন চিন্তা করতেছে, বুঝতে পেরেছি। তার মানে যে ৩য় পক্ষ যে আমাকে কথা বলেছে মিস্টার বি সম্পর্কে, এটা সত্যি। দেখেন যাচাই করছে কেমন করে? যাচাই করছে তার ব্রেনের এই জ্ঞান দিয়ে। তখন কি হয়ে গেল এরপর থেকে বলেন তো? মিস্টার বি এর শত্রু হয়ে গেল। কিন্তু বন্ধু কে হয়ে গেল? ৩য় একটা পক্ষ বন্ধু হয়ে গেল। এটাকে বলা হয় ক্যাপসুল। এই যে বন্ধুর নামে শত্রু নামে যখন আপনাকে আমাকে একটা ক্যাপসুল খাওয়ানো হবে, এখন মিস্টার বি যদি কোনো একটা ভালো কিছু করো, তখন সে চিন্তা করবে ভালো এটা করার পিছনে কোনো কাহিনী আছে। এরপরে যদি ৩য় এই পক্ষ যদি কোনো খারাপ কিছু করো, তখন সে ভাববে এটা স্বাভাবিক, সে তো আমার বন্ধু।
এটাই হচ্ছে সবচেয়ে মূল অস্ত্র একটা মানুষকে ধ্বংস করার, একটা মানুষকে ক্ষুধারানা দেবার। আমাদেরকেও এরকম করা হয়েছে। যাই হোক, এটা বোঝার জন্য আমি একটু পিছনে যাব আরো একটু। দেখেন, আমাদেরকে সব সময় এখন দেশ হিসাবে চিন্তা করুন। একটা জিনিস বলে যে বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ হয়েছে, সহযোগিতা করেছে ভারত। ভারত হচ্ছে আপনাদের বাংলাদেশের বন্ধু। এই যে আমার মাথার মধ্যে ঢুকে দিয়েছে না বন্ধু, এটা আমরা গ্রহণ করেছি। আমি শত্রু হিসাবে একটা বীজ রোপণ করে দিয়েছে, সেটাও আমার মাথার ভিতরে আছে, পাকিস্তান আমার শত্রু। এটা হওয়ার পরে কি হয়েছে, এই বন্ধুর নাম দিয়ে ভারত বাংলাদেশের উপরে যে নির্যাতন, জুলুম, অত্যাচার, জনগণের উপর নিপীড়ন সবকিছু করেছে, শোষণ করেছে দীর্ঘ 53-50 বছর। কেমন করে করেছে? আমাদেরকে ফানি দিয়ে বঞ্চিত করেছে, বিভিন্ন বান দিয়েছে, আমাদের মানুষকে বর্ডারের মধ্যে হত্যা করেছে, আমাদের বিডিআর ভাইদেরকে হত্যা করেছে, তারই ইন্ধনদাতা হচ্ছে ইন্ডিয়া। আমাদেরকে যত মদ, গাঁজা, ফেন্সিডিল দেওয়া হয় সব বন্ধু রাষ্ট্র থেকে দেওয়া হয়। এমন করে করে আমি বলে শেষ করতে পারবো না। কিছু বললে একটা জিনিস আপনার মাথার ভিতর ঢুকিয়ে দেবে, সেটা হচ্ছে 1971 সাল সহযোগিতা করেছে। এটাই হচ্ছে বিষয়। কিন্তু আমরা পরিস্থিতি মোকাবেলা কিভাবে করব, এটা আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। আমি এটা বলতেছি না বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ হয়েছে, এটা অস্বীকার করতেছি না, তারা নির্যাতিত করেছে বাংলাদেশের উপরে, যার কারণে প্রতিক্রিয়া হিসেবে যুদ্ধ হওয়ার পরে স্বাধীন হয়েছে, এটা আমি অস্বীকার করতেছি না। একটা জিনিস চিন্তা করুন, এটা সে আমাকে আমার উপর জুলুম করেছে, ঠিক আছে, আমি সেই জন্য তো রক্ত দিয়ে স্বাধীন করে ফেলেছি, এটা তো ওইখানে শেষ। এর পরবর্তীতে আমরা পরিস্থিতি অনুযায়ী আমাদের কাজ করতে হবে। এটার নাম দিয়ে সে আমাকে শোষণ কেমন করবে? তাহলে আমি স্বাধীন হলাম কিভাবে? এ যদি আমার উপর নির্যাতন করে, ঠিক একই কাজ তো ভারত আরো বেশি করতেছে, তাহলে সে আমার বন্ধু হচ্ছে কিভাবে? এটাই হচ্ছে আমাদের মগজ ধোলাই করা। তাহলে এখান থেকে আমরা বুঝতে হবে যে আসল বিষয়টা কি। সে যদি আমার শত্রু হয়েও থাকে, সে যদি আমাকে সহযোগিতা করে যুদ্ধের সময়, শুধু এতটুকু বললে হবে না, আরো বলতে হবে সে প্রতিদিন হিসাবে মিলিয়ন মিলিয়ন টাকা সম্পদ বাংলাদেশ থেকে নিয়েছে প্রতিদিন। এটা হিসাব আপনারা দেখতে পারেন। কেন? সে কিছু অস্ত্র দিয়েছে, সে কিছু মুক্তিবাহিনী পাঠিয়েছে বাংলা ইন্ডিয়ার থেকে। তারা যে লুটতরাজ করেছে বাংলাদেশের মধ্যে, সেটা জনগণ সবাই জানে। কিন্তু সহযোগিতার নামে বাংলাদেশ থেকে অনেক সম্পদ নিয়েছে, অনেক কিছু নিয়েছে। এটা কি সহযোগিতা বলে? এটা হচ্ছে স্বার্থপরতা বলে, এটা সহযোগিতা নয়। এখন আমরা পরিস্থিতি দিয়ে কিভাবে সামাল দেব, এটা হচ্ছে মুখ্য বিষয়। কারণ বাংলাদেশটা হচ্ছে আমার একটা পরিবার। এরা সবসময় 1971 সাল দেখায়, 1971 সাল দেখায়। তারই একটা আমি বিবরণ দিচ্ছি, নিচের দিকে দেখেন। এরা সবসময় দেখেন 1971 সালের কথা বলে, সবসময় এই ক্যাপসুলটা দেওয়া হয়েছে, এই শত্রুর ক্যাপসুল, সে বন্ধু হয়ে গেছে। আমাদের মাথা থেকে এটা বাহির করতে হবে। আমি তাদেরকে বা আমাদেরকে প্রশ্ন করি বা তাদেরকে করি, 1971 সাল শুধু কেন বলতে হবে? 1947 সাল বলতে হবে না? আর একটু পিছনে যেতে হবে তো। 1971 সাল হচ্ছে পাকিস্তান থেকে যখন আমরা আলোক হয়েছি, আমাদের নাম ছিল আগে পাকিস্তান, বাংলাদেশের নাম। তখন আমাদের নাম হয়ে গেছে বাংলাদেশ। কিন্তু এর আগে যখন আমরা ভারত থেকে আলাদা হয়েছি, তখন আমাদের নাম ছিল কি? 1947-এ পাকিস্তান ছিল। তাহলে এখানে আমাদের এটাও বুঝতে হবে যে আমার শত্রু, সে আমার একসময় বন্ধু ছিল। আমরা একটা পরিবার ছিলাম। একটা পরিবার
ইন্ডিয়া থেকে আলাদা হয়েছি অনেক কারণে, আলাদা রাষ্ট্র করার জন্য, আলাদা আমাদেরকে স্বাধীন হওয়ার জন্য। তখন যুদ্ধ করেছি, তখনও তো লক্ষ লক্ষ অনেক মা বোনদের ইজ্জত গিয়েছে, শহীদ হয়েছে। হয়েছে কি হয়েছে? অবশ্য হয়েছে। তাহলে 1947 কথাও বলতে হবে। ভারত থেকে আলাদা হয়েছি আমরা একটা পরিবার, সেই পরিবারের কিছু সমস্যার কারণে আবার আলাদা হয়েছে আমরা 1971 সাল। তারই সুবিধা নিয়েছে ইন্ডিয়া। আরো একটু বিষয় যেতে হবে, 1971 পরে 1975 মধ্যে যখন শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড হয়, তখন শেখ মুজিব 2-3 বছরে যতদিন ক্ষমতায় ছিল, ভারতীয় এজেন্ট যারা গুপ্তচর গোয়েন্দা, তারা বিভিন্ন স্থানে প্রবেশ করেছেন, সব জায়গায় বসে গেছে। কিন্তু এরপরে যখন আমাদের রাষ্ট্রনায়ক প্রথম স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, উনি যখন আসছে, যতদিন ছিল উনি সমস্ত এজেন্টদেরকে বিতাড়িত করেছে। এটাও আমাদের ভুলে গেলে চলবে না। বাকশাল কায়েম করেছে, কিন্তু করতে পারেনি। কারণ সে পাকিস্তানের সাথে আত্মসমর্পণ করেছে, এক হিসাবে আত্মসমর্পণ করেছে, যার কারণে দীর্ঘ 9 মাস বা আরো কম বেশি বন্দী হিসেবে, নিরাপত্তা হিসেবে থেকেছেন। এটা কিন্তু সজীব ওয়াজিদ জয়ের বক্তব্য থেকে প্রমাণিত হয়। ওনার একটা বক্তব্যে বলেছে তাদেরকে নিরাপত্তা দিয়েছে পাকিস্তান বাহিনী। তাহলে পাকিস্তানের সাথে আত্মসমর্পণ করে নিরাপত্তা দিয়েছে কোন বাহিনীকে? মুজিবকে। যখন স্বাধীনতার ঘোষণা হয়, স্বাধীন হয়, তখন তাকে ছেড়ে দেওয়া হয়। তখন তার সাথে এই বন্ধুর নাম দিয়ে ধ্বংস করার জন্য সে বন্ধুত্ব করেছে, গোয়েন্দাগিরি করেছে, কিন্তু বাংলাদেশের মানুষকে কখনো ভালোবাসেনি, যার কারণে 75-এ এই ঘটনাটা ঘটে। তাহলে আমাদের যখন যারা বলবে 1971 তখন তাদেরকে মনে করিয়ে দিবেন 1947। এটাও আমাদের মনে রাখতে হবে, 1971 মনে রাখতে হবে, 75-এর ধারাটাও মনে রাখতে হবে। ঠিক তারই ধারাবাহিকতা 1971 পরে দেখেন আমরা 2024-এ নতুনভাবে স্বাধীন করেছি। ভারতের থেকে করেছি স্বাধীন, আওয়ামী লীগ থেকে করেছি স্বাধীন। আমি ভারত থেকে স্বাধীন করেছি এটা একেবারে বলবো না, এটা যখন হবে তখন বলবো। কিন্তু এক প্রকার আমরা সত্যিকারী দেশপ্রেমিক, সত্যিকারী দেশদ্রোহী কারা সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। তাহলে আমরা 2024 সালে নতুন করে শুরু করব ইনশাআল্লাহ। অবশ্যই আমাদের বাংলাদেশের সাথে দেখেন সম্পর্ক কেমন হবে। সম্পর্ক বলতে কার সাথে? আপনার সাথে, আমার সাথে। একটা ব্যক্তিগত জীবন দিয়ে, আমি ব্যক্তিগত জীবনে দিয়ে দেশের বিষয়টা আমি বুঝিয়েছি। ঠিক একইভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক কেমন হবে? বাংলাদেশের সাথে সম্পর্ক সবার সাথে ভালো কামনা করি। বাংলাদেশের সাথে সমস্ত বিশ্ববাসীকে বন্ধুত্ব স্বরূপ মনে করি। কারণ বাংলাদেশ পরিবার কেন্দ্রিক হব আমরা। এই বাংলাদেশটা আমরা সবাই একটা পরিবার হিসেবে এই মানচিত্রের মধ্যে রয়েছি। আমাদের জনগণের, আমাদের দেশের যারা ক্ষতি করবে, সে বন্ধু নাম দিয়ে, সে শত্রু নাম দিয়ে হোক, সে অন্য কোনো নাম দিয়ে হোক, সেটা আর বুক করতে পারবে না। কারণ আমরা 2024 সালে স্বাধীন করেছি কারো গোলামির জন্য নয়, তাদের আধিপত্যের জন্য নয়। আমাদের সাথে সবার সাথে সম্পর্ক ভালো থাকবে। আমাদের শুধুমাত্র চিন্তা করতে হবে আমরা একটা পরিবার, এই পরিবারের মধ্যে রয়েছে, এই পরিবারের কোনো ক্ষতি করবে, কোনো বিদেশি আগ্রাসন চালাবে, সেই 1971 সালের নাম দিয়ে এই যে ক্যাপসুল খাওয়ানো হয়েছে শত্রু বলে, তাকে বলে করে দিতে চাই, সেও হচ্ছে প্রথম শত্রু। 1947, তার থেকে আমরা আলাদা হয়েছি। এই পরিবার থেকে দুই ভাগে বিভক্ত হয়েছি বিভিন্ন কারণ বশতে। তারই ফায়দা করে আজকে দীর্ঘ 53 বছর আমাদেরকে বোকা বানিয়ে রেখেছে, আমাদের দেশকে
যা ইচ্ছে তাই করেছে। একটা মরা গরুকে যেভাবে আপনি খুশি সেভাবে আপনি নিয়ে যেতে পারেন, বক্ষণ করতে পারেন হাইনার মতো, কিন্তু কখনো মরা গরু আপনাকে কিছুই বলবে না। বাংলাদেশটাকে এমন করে বিলিয়ে দিয়েছে এই বিগত সরকার হাসিনা। কারণ তার ক্ষমতার লোভ, জেদ আর হচ্ছে রাজাকার, দালাল। ইন্ডিয়ার বাংলাদেশের রাজাকার সর্বপ্রথম হচ্ছে একমাত্র হাসিনা। তো আমাদের সম্পর্ক থাকতে হবে, ওই যে বীজ, শত্রুর বীজ, এটা আমাদের মাথা থেকে ফেলে দিতে হবে। কারণ প্রতিবারে যে একটা স্বাধীন এখানে শেষ হয়ে যায় না, স্বাধীনের পরে আরো স্বাধীন হয়, পরাধীন হলে আবার স্বাধীন হয়। ঠিক একইভাবে আমাদের চিন্তা করতে হবে। বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে মনে হয় হ্যাঁ আমেরিকা জাপান যুদ্ধ হয়েছে, কিন্তু বর্তমানে জাপান আমেরিকা একসাথে হয়েছে, পরিস্থিতি বন্ধুত্ব করেছে। তা আমরা শুধু 1971 সালের এই যে শত্রুর যে ক্যাপসুল কামানো হয়েছে এটা ফেলে দিতে হবে, এটা ফেলে দিয়ে নতুন করে শুরু করতে হবে। তারা যদি এটা বলে 1947 সালেও দেখতে হবে, এটাও দেখতে হবে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি, বাংলাদেশটাকে ইন্ডিয়ায়, মানে বাংলাদেশটাকে ইন্ডিয়ায় রূপান্তরিত করা। তারা করে ফেলেছে, শেষ পর্যায়ের মধ্যে তারা ধরা খেয়েছে জনগণের হাতে। আল্লাহ আমাদেরকে রক্ষা করেছে। আমি আরেকটি কথা বলবো, আমার কথাটা শেষ, সেটা হচ্ছে আমি একটা উদাহরণ দিয়েছি জাপান আমেরিকা, আর একটা উদাহরণ দেব। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় একটা ঘটনা ঘটেছে, যখন সব কিছু বিভক্তি চলে গেছে, সমস্ত ভাই ভাই মুসলিম হয়ে গেছে, তখন একজন অমুসলিম একজন এসে বলতেছে এই তো তোমার বাবাকে হত্যা করেছে অমুক ব্যক্তি। তখন তার ভিতরে একটা জিদ চলে আসলো, এক সাহাবী, তখন সে তার বিরুদ্ধে প্রতিরোধ করতেছে, এভাবে একটা মারামারির উপক্রম হয়ে গেছে। তাহলে এই যে তৃতীয় পক্ষ এসে কি করে দিয়েছে, তোমার বাবাকে হত্যা করেছে অমুক, আসলে করেছে, অনেক হত্যা নৈরাজ্য সৃষ্টি হয়েছে, জাহেলি যুগ বলা হয়। আল্লাহ রসুল আসার পরে সবকিছু মিটিয়ে দিয়েছে। মিটিয়ে দেওয়ার পরে নতুন করে যখন তৃতীয় পক্ষ এসে ঠিক এখানে যেখানে একে যেমন করে কথা বলেছে, ঠিক এই কাহিনীর সাথে বাংলাদেশের সাথে বরাবরই মিল। কারণ সত্যিকারই তার বাবাকে বা তার বংশধরকে হত্যা করেছে, কিন্তু এতদিন পর এসে তাদের আবার সংঘাতে যখন জড়িয়ে দিচ্ছে, তখন আল্লাহ রসুলও বলতেছে তোমরা কি আবার জাহেলি যুগে ফিরিয়ে যাচ্ছ, এখন তো তোমরা বাই বাই। ঠিক এই কথা দিয়ে আমি বলতে চাই, পাকিস্তান একসময় আমাদের উপর জুলুম করেছে, এটা মাথায় রেখে তাদের সাথে সম্পর্ক করতে হবে। কিন্তু এই পুরনো শত্রু দিয়ে আমাদেরকে ধ্বংস করার জন্য, শোষণ করার জন্য, এটা আর বাংলার মাটিতে হবে না ইনশাআল্লাহ। কারণ এটা রসুল থেকে আমরা শিক্ষা পেয়েছি। সেজন্য কোরআন সূরা আল ইমরানের একটা আয়াত বাহির হয়েছে, সেখানে একটা আয়াত অবতীর্ণ হয়েছে সাথে সাথে, এটা 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, লম্বা একটা আয়াত। সেই আয়াতের সামান্য একটু বলি, সেই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা তো একসময় জাহান্নামের কিনারায় ছিলে, অতঃপর আমি তোমাদেরকে ওখান থেকেই বাহির করে নিয়ে আসছি। ঠিক আমরা তো ঠিক একইভাবে আমরা তো একসময় শত্রু ছিলাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা স্বাধীন করে রাষ্ট্র দিয়েছে। তার মানে এমন নয় যে তার সাথে আমি পুরো জিন্দেগি শত্রুতা করে যাব, আর তুমি বন্ধুত্বর নাম দিয়ে আমাকে ধরিয়ে যাবে, এটা আর হবে না। এটা যদি হয় 1947 সালেও দেখতে হবে, এই দুঃখবাজি আর চলবে না। তো আমাদের পারিবারিক কেন্দ্রিকভাবে সম্পর্ক অবশ্যই ভালো, আশা করি সবার সাথে। কিন্তু আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে, এই কথাটা বলি শেষ করব, সেটা হচ্ছে শিক্ষা উন্নতি করা, অর্থনৈতিক উন্নতি করা, সামরিক শক্তি উন্নতি করা। শিক্ষা উন্নতি বলতে আমরা গবেষণা কেন্দ্রিক হব, আমরা আবিষ্কারিক কেন্দ্রিক হব। যেমন ধরেন আমাদের থেকে ইঞ্জিনিয়ার, ডক্টর, বড় বিজ্ঞানী বাহির হবে শিক্ষা থেকে। ঠিক একইভাবে অর্থনৈতিকভাবে এমন শক্তিশালী হব, আমরা কারো থেকে ঋণ নেব না, আমরাই মানুষকে ঋণ দেব, এরকম একটা শক্তিশালী হতে হবে। সামরিকভাবে আমরা খাই না খাই, বাংলাদেশ যে অবস্থায় থাকুক আলহামদুলিল্লাহ, কিন্তু সামরিক বাহিনী শক্তিশালী করতে হবে। অস্ত্র, গোলাবারুদ যত কিছু আছে, প্রয়োজনে প্রত্যেকটা পরিবার থেকে সেনাবাহিনী ট্রেনিং দিয়ে রেখে দিতে হবে বাংলাদেশ রক্ষা করার জন্য। যুদ্ধ হলে যেন আমরা ঝাঁপিয়ে পড়ি। কারণ বন্ধুত্বর নাম দিয়ে যখন আমাদেরকে আর ধরতে পারবে না, এখন তারা শত্রুর মতো আচরণ করতেছে, করে বাংলাদেশকে ধরার জন্য তারা উৎপেতে বসে আছে। সেই জন্য আমাদের সামরিক শক্তি
নিয়ে যেতে হবে। সেজন্য আমরা সবাই পুরনো রাজনীতির দিকে ফিরে যাব না। যে আমার এখন বিএনপি আসবে বা অমুক দল আসবে, আমি তার নেতৃত্ব দেব, এখন প্রতিশোধ নেব, এখন আমরা জয়। এটা না। বাংলাদেশটিকে ঠিক করার জন্য যে দলেই আসুক, সেটা শিক্ষা, অর্থনীতি, সামরিক শক্তি, এই ৩ টা বিষয় সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। যাই হোক, আমার কথাটা এখানেই শেষ। ভুল হলে ভুলটা ভুল হিসেবে দেখবেন। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।